স্বাধীন বিড়বিড় করে বলল, আমার বউকে অবিবাহিত বলে কি সাহস? কিন্তু মুখে বলল, আপনি ভুল জানেন। আপনার নাতনির সাথে আমার গতকালকে বিয়ে হয়েছে। আর আপনি ব্যাগরা না দিলে এতক্ষণে একটা পোটলাকে দুনিয়াতে আনার ব্যবস্থাও হয়ে যেত। শেষের কথাটা স্বাধীন বিড়বিড় করে বলল, তাই তুবা কিছু শুনতে পায়নি। ও অবাক হয়ে বলতে লাগলো, আমার নাতনির বিয়ে হয়ে গেল আর আমি জানি না? এটা কিভাবে হতে পারে? বিয়ের সময় আমি কোথায় ছিলাম? দাদি শাশুড়ি আপনাকে দাওয়াত দিতে নিষেধ করেছিল, তাই আপনি জানেন না। আপনাকে 2 দিনের জন্য কফিনে করে রেখেছিলাম আমরা। আশ্চর্য! কিন্তু কেন? সেটা আপনার বউ ভালো বলতে পারবে। আমার বউ এমন কেন করলো বাবা? আমি কি বিয়েতে খুব বেশি খেয়ে ফেলতাম? না তো। তাহলে এমন করলো কেন? আমাকে তো দাঁতের সেট পরে খাওয়া দাওয়া করতে হয়। তাহলে আমি কেন খাদ্যের অপচয় করতে যাব? এই দাঁড়াও, আমি কি তোমার সাথে দুবার বিয়ে দিতে রাজি হইনি? না হওয়ার তো কথা না। তুমি তো ভালোই, তাহলে কেন করলো? স্বাধীন গালে হাত দিয়ে বিছানায় ধপ করে বসে দীর্ঘশ্বাস ফেলতে লাগলো। অন্যদিকে তাহির ইসলাম রূপী তুবা একের পর এক বিভ্রান্তিকর প্রশ্ন ছুড়ে দিতে লাগলো। পাখিরা কিচিরমিচির করে ডেকে সকালের আহ্বান করলো। ফজরের নামাজ পড়ে সাজিদ ক্লান্ত পায়ে রুমে আসলো। সিনু জায়নামাজটা গুছিয়ে রেখে এক পলক সাজিদের দিকে তাকালো। কালকে মেয়ে বিদায়ের পর থেকে সাজিদ কেমন নিশ্চুপ হয়ে গেছে। সিনু ওকে একলা ছেড়েছিল কালকে, কিন্তু আজ আর পারল না। স্বামীর কাঁধে আলতো করে মাথা রেখে বলল, আপনি ঠিক আছেন? সাজিদ ক্ষণকাল চুপ থেকে বলল, আমি পাচ্ছি না সিনো, সত্যিই পাচ্ছি না মেয়েকে ছাড়া থাকতে। বিয়ে হলে কেন মেয়েদের অন্য বাড়িতে রেখে আসতে হবে বলো তো? এত নিষ্ঠ নিয়ম কেন? সিনু সাজিদকে পাশ থেকে শক্ত করে জড়িয়ে ধরে ধীর গলায় বলল, কি করব বলুন? মেয়েকে তো বিয়ে দিতেই হতো একদিন। শেহনাজকেও তো দিতে হবে। সাজিদ হঠাৎ আঁতকে উঠে বলল, এক মেয়েকে বিয়ে দিয়ে আমি পাগল প্রায় হয়ে যাচ্ছি, আবার ছোট্ট সেজুকে বিয়ে দিলে আমি মরেই যাবো। সিনু হঠাৎ সামান্য হেসে উঠে বলল, তো বেশ, মেয়েকে আজীবন এখানেই রেখে দেওয়ার ব্যবস্থা করব আমি। আপনি কোনো চিন্তা করবেন না। সাজিদ ভ্রুকুচকে বলল। ঘর জামাই আনার চিন্তা করছো না তো আবার? সিনু মুচকি হেসে বলল, সেটা পরের বিষয়। এখন চলুন, অনেক কাজ করতে হবে। দুই মেয়ে তাদের নতুন মানুষকে নিয়ে আসবে আজ। কত কিছু করতে হবে, চলুন চলুন। ড্রয়িং রুমে বসে নাভিন একটা গল্পের বই পড়ছে আর নীর বাবার কাঁধে মাথা দিয়ে মনোযোগের সহিত গল্পটা শুনছে। সিঁড়ি বেয়ে নামতে নামতে দৃশ্যটা দেখতেই তানজিদের বুকটা খা খা করে উঠল। গতকালকেও তার মেয়ে তার কাছেই ছিল, অথচ আজ নেই। কি আজব! সকলের জন্য চা নাস্তা বানানো শেষে চার বান্ধবী একলা একলা নিজেদের মধ্যে খানিকটা সময় কাটালো। অনেকদিন পর একসাথে হয়েছে কিনা। যদিও সিনু আর রায়সার মনটা বেজার, তবুও রায়মা তানিয়ার হাসি ঠাট্টায় মন ভালো না করে পারল না। কিন্তু এই আনন্দ বেশিক্ষণ টিকল না। স্বাধীনের ফোন পেয়ে সকলের মুখে আমাবস্যার চাঁদ ছেয়ে গেল। তার পাশাপাশি মানসিকভাবে নিজেদের প্রস্তুত করতে লাগলো। বেলা 11টা নাগাদ স্বাধীন তুবাকে নিয়ে হাসান ভিলায় পদার্পণ করলো। সবাই আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিল, কিন্তু তুবাকে দেখেই ঢোক গিলল ওরা। তুবা এসে তুলু বেগমের দিকে বুলেট ট্রেনের গতিতে ছুটে গিয়ে বলল, তুমি কিভাবে পারলে আমাকে নাতনির বিয়েতে কফিনে বন্দি করে রাখতে? কি দোষ করেছিলাম আমি? তুলি বেগম আহম্মক হয়ে সকলের দিকে তাকাতে লাগলেন। স্বাধীন মুখ লুকিয়ে দাঁড়িয়ে আছে, কারণ এই গ্যাঞ্জামটা ও নিজেই সৃষ্টি করেছে। তুলি বেগমের থেকে উত্তর না পেয়ে তুবা পুনরায় দ্বিগুণ অভিমান নিয়ে বলে উঠল, এখন চুপ করে থেকে নিজেকে নির্দোষ প্রমাণ করতে যাচ্ছ? তা হচ্ছে না। আমি স্পষ্ট জবাব চাই তুলি। তুলি বেগম সাহায্যের জন্য আশেপাশে তাকাতে লাগলেন। তানজিদ ইশারায় বলল, যা কিছু একটা বলে দাও মা। তুলি বেগম গলা খাকারি দিয়ে কিছু একটা ভেবে বলে উঠল, তুবা তোমাকে বিয়েতে অনুপস্থিত রাখতে বলেছিল, আমি কিছু করিনি। তুবা মনে হচ্ছে বড় একটা ধাক্কা খেল। হতবিহবল হয়ে বলে উঠল, আমার নাতনি আমার সাথে এমন আচরণ করতেই পারে না। তুমি মিথ্যে বলছো। তুবাকে আমার সামনে নিয়ে এসো, ওই বলবে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা। সবার মাথায় যেন বাজ পড়ল। তানজিদ কটমট দৃষ্টিতে মায়ের দিকে এগিয়ে গিয়ে বিড়বিড় করে বলল, আর কিছু বলা যেত না? এখন তুবাকে কোথাও থেকে পারো হাজির করে আনো দেখি। যাও, তুবাকে নিয়ে গিয়ে ফটোকপি মেশিনে ঢুকিয়ে দিয়ে আরেকটা তুবা তৈরি করে আনো। যাও যাও। তুলি বেগম ছেলের দিকে তাকিয়ে দাঁত কেলালেন। অন্যদিকে তুবা গলা উঁচিয়ে বারবার বলছে,
তুবা মামুনি, কোথায় তুই? এসে বলে দে তো সোনা, তোর দাদি মিথ্যে কথা বলছে। তুই আমাকে এভাবে নিজের বিয়ে থেকে দূরে রাখার কথা ভাবতেই পারিস না। এসে বলে দে। সবাই একে অপরের দিকে অস্থিরভাবে তাকাতে লাগলো। হঠাৎ তুষার সকলকে ইশারা করে নিজের দিকে ডাকলো। সবাই কাছে যেতেই ও মৃদু স্বরে বলে উঠল, আমার কাছে একটা আইডিয়া আছে, তার জন্য সবার একটু সাহায্যের প্রয়োজন। সবাই সম্মতি জানাতেই তুষার নিজের আইডিয়াটা বলল। সবাই তাতে বেশ সন্তুষ্টও হলো। সাবাস হাই তুলে বলে উঠল, বাড়িতে একটা আইনস্টাইন থাকতে আমাদের এত চিন্তা কিসের? জিও তুষু। সাবাসের কথার প্রেক্ষিতে মেহমেদ সন্ধিহান কণ্ঠে বলল, হোয়াট এভার, এটা কি আসলেই আমার ছেলে? তানিয়া খেকিয়ে উঠে বলল, চুপ থাকুন। আয়েশা চোখের ব্যথায় শুরুতে চোখ খুলতে না পারলেও এখন খুলতে পারছে। সারা রাত ধরে কান্না করার ফল সুদে আসলে পেয়েছেও। বর্ষা একটা গাঢ় সবুজ রঙের শাড়ি ওকে পরিয়ে দিয়েছে। ফর্সা শরীরে শাড়িটা বেশ মানিয়েছে। বর্তমানে ও ড্রয়িং রুমে বসে চা খেয়ে মাথার ব্যথাটা কমানোর চেষ্টা করে যাচ্ছে। বারিশ টি শার্ট আর ট্রাউজার পরে ড্রয়িং রুমে এসে আর চোখে বইয়ের দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। আয়েশা একটু চোখ বন্ধ করেছিল, তাই বারিশকে দেখতে পায়নি। চোখ খুলে সামনে ওকে দেখতে এই আয়েশা শাড়ি ঠিক করে গুটিসুটি মেরে বসে থাকলো। এমন সময় বীর দৌড়াতে দৌড়াতে এসে আয়েশার কোলে বসে পড়ল। আয়েশা প্রথম দফায় হকচকিয়ে গেলেও পরে মুহূর্তে হাসি হাসি মুখে বীরের গাল টেনে দিয়ে বলল, বাছা, এত জোরে কেউ দৌড়ায়? বীর অত্যন্ত ভাব নিয়ে বলল, আমি জোরে দৌড়াবো না তো কে দৌড়াবে? কচ্ছপ। জানো উসাইন বোল্ট আমার শিষ্য, আমার থেকে দৌড়ানো শিখেছো। আয়েশা জোরে হেসে উঠল। বারিশ আয়েশার পাশে গিয়ে ধপ করে বসে বলল, চাপা কম করে মারো, নয়তো জানোই তো আমি তোমার কি লাল করে দিতে পারি। বীরের হাসি হাসি মুখটা মুহূর্তে নিস্তব্ধ আমানিশায় ছেয়ে গেল। অন্যদিকে আয়েশা আরও গুটিয়ে গেল। বারিশর একদম কাছাকাছি এসে বসেছে, তাও কতটা স্বাভাবিকভাবে। কোনো জড়তাই দেখতে পাচ্ছে না আয়েশা ওর মুখে। বীর কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, তোমাকে আজ অন্যদের তুলনায় অনেক বেশি সুন্দর লাগছে সুন্দরী। বারিশ গলা খাকারি দিয়ে উঠল, আর সাথে সাথেই বীর নিজেকে শুধরে নিয়ে বলল, সরি মামিমণি। আয়েশা ভ্রুকুচকে বারিশের দিকে তাকালো। বারিশ আপন মনে কফির কাপে চুমুক দিয়ে চলেছে। আয়েশার দৃষ্টি বারিশের থেকে অব্যাহতি পেল ফোনের কর্কশ শব্দের আওয়াজে। বীরকে কোল থেকে নামিয়ে আয়েশা ফোন রিসিভ করতে অপর পাশ থেকে নীর বলে উঠল, আয়েশা আপু, বারিশ ভাইয়াকে নিয়ে দ্রুত আসো, এদিকে মারাত্মক ঝামেলা হয়ে গেছে। আয়েশা উত্তেজিত হয়ে বলল, কি হয়েছে নীর? বাবা সুস্থ হয়েছে? তুমি দ্রুত আসো প্লিজ। বলে নীর ফোন কেটে দিল। শাহবাজ, তুষার আর শাহনাজ ওর পাশেই ছিল। শাহবাজ দাঁতে দাঁত চেপে বলল, নিক্কির বাচ্চা, বললেই তো হতো। তো বাবার অ্যাবনর্মাল হয়ে গেছে। অযথা বিরাট বিশাল মারাত্মক ভয়ঙ্কর প্রলয়ঙ্কারী বিস্তৃত ব্যাপক ঝামেলা হয়েছে বলে ওর হার্ট অ্যাটাক ধরনের মানে কি? নীর মাথা চুলকে লজ্জিত ভঙ্গিতে হাসল। তুষার সামান্য হেসে বলল, হয়েছে, কিছু বলিস না ওকে। আধা ঘন্টার পথ মাত্র 15 মিনিটেই অতিক্রম করে এসেছে বারিশ আর আয়েশা। আয়েশার চোখ টলমল। এসেই সোজা গিয়ে বাবাকে জড়িয়ে ধরে বলল, বাবা তুমি ঠিক আছো? সাজিদ হতবাক হয়ে বলল, আবার কি হবে বড় আম্মুজান? সমস্যা হয়েছে তুবার। আয়েশা আহম্মক হয়ে সাজিদকে ছেড়ে দিয়ে বলল, তাহলে যে নীর বললো তুমি অসুস্থ? নীর তৎক্ষণাৎ বলে উঠল, আমি তো এটা একবারও বলিনি যে সাজিদ খালু অসুস্থ। আয়েশা কপট রাগ দেখিয়ে বলল, কিন্তু ওটাই তো বুঝিয়েছিস গাধি। নীর মাথা নিচু করে বলল, আফওয়ান আপু। তুষার গলা খাকারি দিয়ে বলল, নীরের কথা না ভেবে তুবার কথা ভাবতো। তোকে একটা কাজ দেব। আয়েশা চোখ মুছে বলল, কি কাজ? তুই আর তুবা প্রায় একই রকম, মানে হাইট আর বডির দিক দিয়ে। তাই আমরা চাচ্ছি তুই তুবা সেজে একটু নানুরূপী তুবাকে সামলাবি। কিন্তু আমি কথা বললেই তো বুঝে ফেলবে। সাবাস বলে উঠল, তো চুপ থাকবে? এটাও কি বলে দিতে হবে? আগে থেকে মাথা মোটা ছেলে, এখন বিয়ের পর দেখছে আরো বেশি মাথা মোটা হয়ে গেছিস। আয়েশা চোখ পাকিয়ে সাবাসের দিকে তাকিয়ে বলল, তুইও নিজের মুখটা বন্ধ রাখ। তুবা বর্তমানে তুলি বেগমের সাথে ছাদে আছে। এইদিকে সবটা সামলে নিয়ে সিনু গিয়ে ওদের ছাদ থেকে ডেকে নিয়ে আসলো। আয়েশার পরনে ওই সবুজ শাড়িটাই রয়েছে, তবে ঘোমটা এখনো গলা বরাবর টেনে রাখা, মানে পুরো মুখ ঢেকে রেখেছে ও। তুবা এসে ব্যস্ত হয়ে বলতে লাগলো,
কোথায় আমার নাতনি? তুবা কোথায়? স্বাধীন হতাশ কণ্ঠে বলল, ওই যে গাছের রঙের মানুষটা বসে আছে, আপাতত ওটাই তোবা। বারিশ চকিতে ভ্রুকুচকে স্বাধীনের দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। তুবা এতটাই উত্তেজিত হয়েছিল যে স্বাধীনের বলা আপাতত তুবা কথাটা খুব বেশি পাত্তা দিল না। সোজা আয়েশার দিকে এগিয়ে গিয়ে বলল, সত্যি করে বল তোমা, তুই কি আমাকে কফিনে বন্দি করে রাখতে বলেছিলি? আয়েশা ডানে বামে মাথা ঘুরিয়ে না বোঝালো। তা দেখে তুবা গর্বের সহিত বলল, দেখলে, তোমার নাতনি এমন করেনি। তুমিই আমাকে হিংসা করে বন্দি করে রেখেছিলে তুলি। ছি, বুড়ো বয়সে এসে এসব করতে তোমার দম আটকালো না? তুলি বেগম আগে থেকেই মনে মনে উত্তর সাজিয়ে রেখেছিলেন, তাই তৎক্ষণাৎ বলে উঠলেন, হ্যাঁ, মিথ্যা বলছি। আর কফিনেও বন্দি করে রেখেছিলাম তো। কি করবেন আমাকে? বিয়েতে অনেক বুড়ি বুড়ি মহিলা এসেছিল, তাই আপনাকে লুকিয়ে রেখেছিলাম। আপনার উপর কোনো দাঁত থাকা বুড়ির নজর দিক, সেটা আমি চাই না। তুবা হঠাৎ লাজুক হাসি হেসে বলল, আহা তুলি, তুমিও না এখনো আমাকে এত ভালোবাসো? সবাই আহম্মক হয়ে তুবার দিকে তাকিয়ে থাকলো। অন্যদিকে স্বাধীন কপালে হাত রেখে দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে বিড়বিড় করে বলল, এই প্রশ্নটা করা উচিত ছিল আমাকে। কিছুক্ষণ শান্ত পরিবেশ। হঠাৎ কিছু একটা স্মরণ হতেই তুবা ভ্রুকুচকে বলল, 1 মিনিট, তুবা ওভাবে গায়ে মাথায় কাপড় দিয়ে আছে কেন? আর কথাই বা বলছে না কেন? আয়েশা ঘোমটার নিচে ঘামতে লাগলো। যদি কোনোভাবে ঘোমটাটা তুলে ফেলে তাহলেই তো সব শেষ। সবাই যখন দিশেহারা, তখন শাহবাজ বাদাম খেতে খেতে বলল, প্রথমবার বিয়ে করেছে তো, তাই লজ্জায় মুখ দেখাতে পারছে না। আর লজ্জা কাটতে কাটতে 1 বছর অন্তত লেগে যাওয়ার কথা। আরও এতটাই লজ্জা পেয়েছে যে বাংলা ভাষা ভুলে গেছে। ও কথা বললেই কেমন চাইনিজ ভাষার ফিল পাওয়া যাচ্ছে। তাই নিজেদের গানকে অত্যাচারের হাত থেকে বাঁচানোর জন্য ওকে চুপ থাকতে বলেছে। হাসান ভিলাকে বাইরে থেকে যেমনটা শান্ত দেখাচ্ছে, ভিতরে ঠিক ততটাই গরম হয়ে আছে। শাহবাজের কথায় সবাই বেশ ক্ষেপে গেল ওর ওপর, কিন্তু তুবা যখন ওর কথাটাকে পাত্তা দিল না, তখন সবাই শাহবাজকে ক্ষণিকের জন্য মাফ করে দিল। তুবা শাহবাজের কথাকে হেসে উড়িয়ে দিয়ে বলল, তুই আর ভালো হবি না রে সাবাস। সব সময় একটা বাজে কথা না বললেই নয়, তাই না? শাহবাজ বিড়বিড় করে বলল, আমাকে নাম ধরে ডাকার সাহস কোথায় পেলে তোমার বাচ্চা? শুধু তুই নর্মাল হ, তোকে দেখাবো মজা। তুবা ক্ষণকাল চুপ থেকে বলে উঠল, বাবা, তুমি এসে তোমার বইয়ের পাশে বসো দেখি, তোমাদের দুজনকে একটু মন ভরে দেখি। বাড়ির সাথে সাথে গলা খানিকটা উঁচিয়ে বলল, না, স্বাধীন বসতে পারবে না ওর পাশে। এত চিন্তার মধ্যেও সবাই মুখ লুকিয়ে হাসলো। তুবা অবাক হয়ে বলল, কেন বুঝতে পারবে না? বাড়ি থতমত খেয়ে গেল। কি উত্তর দেওয়া উচিত ওর? কিছুক্ষণ চুপ থেকে মনে মনে উত্তর সাজিয়ে নিয়ে ও গলা খাকারি দিয়ে বলে উঠল, আই থিঙ্ক বড়দের সামনে ওদের একসাথে না বসেই ভালো। বিষয়টা কেমন হয়ে যায়? তুবা মাছি তাড়ানোর মতো করে বলল, তো আমাকে কি তোমার কচি খোকা মনে হচ্ছে? এখানে সবচেয়ে প্রবীণ ব্যক্তি আমি, তাই কোনো সমস্যা হবে না। কথাটা বলে তুবা গিয়ে স্বাধীনের হাত ধরে ওকে আয়েশার পাশে এনে বসিয়ে দিল। তৎক্ষণাৎ বারিশ ওই দিকে এসে স্বাধীনের কানে কানে ফিসফিস করে বলল, আমার বউয়ের শরীরে যদি সুই পরিমাণ স্পর্শ লাগে, তাহলে তোমার বউকে আমি ম্যান হলে ফেলে দিয়ে আসবো। স্বাধীনও ফিসফিস করে সাথে সাথেই উত্তর দিল, তার দরকার পড়বে না, কারণ তোমার বউ চশমা পরে না যে আমি তার সাথে মাখো মাখো সম্পর্ক বানাতে যাব। বারিশ ওর কথার মানে বুঝল না, তাই ওর ভ্রু কুঁচকে গেল। হঠাৎ আয়েশা ধীর কণ্ঠে বলে উঠল, এই, আপনারা তখন থেকে কি ফুসুর ফাসুর করছেন? তুবা যদি বুঝে ফেলে তখন কি হবে? বারিশ স্যার, আপনি দূরে যান। বারিশ গম্ভীর মুখে অনিচ্ছা সত্ত্বেও অন্যদিকে চলে গেল। যদিও ওর কঠিন দৃষ্টি তুবা আর স্বাধীনের ওপরই নিবদ্ধ। স্বাধীন এক পলক তুবার গদগদ হওয়া মুখটার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলল, এটাই হয়তো পৃথিবীর প্রথম বউ যে কিনা নিজের স্বামীকে অন্য একটা মেয়ের পাশে বসিয়ে বাকবাকুম হয়ে গেছে। ছ্যা। তুবা মুগ্ধ নয়নে ওদের দুইজনের দিকে তাকিয়ে থাকলো। কিছু একটা ভেবে ওর ভ্রু কুঁচকে গেল। কাটকাট গলায় বলে উঠল, আজব, তোমরা এত দূরে দূরে বসে আছো কেন? লজ্জা পেতে হবে না, একটু কাছাকাছি বসো। তোমারই তো বউ নাকি? বারিশ গম্ভীর স্বরে বলে উঠল, খবরদার না, আই থিঙ্ক এটা অতিরিক্ত হচ্ছে। তুবা কপাল কুঁচকে বলল, তোমার কি সমস্যা বলো তো?
বারবার আপত্তি করছো কেন? উত্তেজিত হয়ে কথাটা বলে তো ফেলেছেও, কিন্তু এখন কি জবাব দিবে? বারিশ চুপ করে থাকলো। ওর ভীষণ রাগ হচ্ছে, তাই মনে মনে কোনো উত্তর ভাবতে পারছে না। তা দেখে তুবা পুনরায় বলে উঠল। এই ভালো কথা, তুমি কে? তোমাকে তো কোনোদিন দেখিনি। এবার সাজিদ শান্ত স্বরে বলে উঠল। ও আমার বড় আম্মুরজানের স্বামী। কাল তুবার পাশাপাশি আয়েশারও বিয়ে হয়েছে। মেহমেদ সাজিদের পাশেই দাঁড়িয়েছিল। ও সাজিদের কানের কাছে মুখ নিয়ে বলল। বাহ, সাব্বাস, হোয়াট এভার। এবার আয়েশাকে হাজির করতে বললে তুই কাকে ধরে আনিস সেটাই দেখব আমি। এবার তো আমার ছেলেও কোনো বুদ্ধি দিতে পারবে না। সাজিদের কপালে আসলেই চিন্তার ভাঁজ পড়ে গেল। ওদের চিন্তাকে সত্য করে দিয়ে তুবা বলে উঠল। তা আয়েশা মাকে দেখছি না যে, কোথায় ও? বারিশের এমনিতেই মেজাজ খারাপ হয়ে আছে। তোবার এমন প্রশ্ন শুনে সেটা আরো বেড়ে গেল। ও অত্যন্ত গম্ভীর গলায় বলে উঠল। আমার বউকে আমি লুকিয়ে রেখেছি যেন কেউ ছিনিয়ে নেওয়ার চেষ্টা না করে, বুঝেছেন? তুবা সন্ধিহান দৃষ্টিতে বারিশের দিকে তাকাতেই রায়মা বলে উঠল। আরে তুবা, ধুর আঙ্কেল, আপনি আয়েশার কথা বাদ দিন। আয়েশার কিছু কাজের জন্য ভার্সিটি গিয়েছে, কাজ হলেই চলে আসবে। তুবা অবাক হয়ে বলল। বিয়ের পরের দিনই ভার্সিটিতে যাওয়ার কি প্রয়োজন ছিল? রায়মা এবার কথা হারিয়ে ফেলল। বউকে দ্বিধান্বিত হতে দেখে নাভিন স্বাভাবিক কণ্ঠে বলল। ইয়ার চেঞ্জ পরীক্ষা সন্নিকটে, তাই বিয়ের দিন হলেও ভার্সিটি মিস দেওয়া যাবে না। আই হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। তুবা হেসে উঠে বলল। ভার্সিটির অন্যতম লেকচারের যখন বলেছে তাহলে ঠিকই বলেছে, আর ইংরেজিতে বলেছে মানে তো 100% ঠিক বলেছে। না চাইতেও সবাই সামান্য হাসল, কিন্তু বারিশের মুখ গম্ভীর। ও দৃষ্টি স্বাধীন আর আয়েশার মধ্যবর্তী দূরত্বের দিকে। পরিবেশ কিছুটা নীরব হওয়ার পর তুবা বলে উঠল। স্বাধীন বাবা, তুবার কাঁধে হাত রাখো তো, আমি তোমাদের একটা ছবি তুলে রাখি। বুড়ো হয়েছি বলে ভেবো না যে আমি ছবি তুলতে পারবো না। বারিশের সহ্য করতে পারল না, বজ্রনিনাদ করে বলে উঠল। যথেষ্ট হয়েছে, আর বরদাস্ত করবো না আমি। এসব বন্ধ করুন। আই থিঙ্ক এখানে এসব বন্ধ না করলে আমি যা কিছু করে দিতে পারি। তুবা কপট রাগ দেখিয়ে বলল। এই নতুন জামাই, তোমার সমস্যা কি বলো তো? এমনভাবে রিয়েক্ট করছো যেন এটা তোমার বউ। এ এ কেউ ওর বউকে ওর কাছে এনে দাও তো, বেটা বউয়ের সঙ্গে কাতর হয়ে গেছে। আয়েশা ঘোমটার নিচে ক্রমাগত রাগে গজগজ করছে। ও দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলতে লাগলো। সাবাসের পাশাপাশি আরও একজনকে কয়লার খনিতে রেখে আসতে হবে দেখছি। বারিশ বহু কষ্টে নিজের রাগ নিয়ন্ত্রণে আনলো, কিন্তু অন্য একজন বেশ ক্ষেপে গেছে বোঝাই যাচ্ছে। তুলি বেগম খেকিয়ে উঠে বললেন। এই বুড়ো, অনেক হয়েছে নাটক। বাচ্চারা ক্লান্ত, ওদের একটু রেহাই দিন, নয়তো আপনার এমন হাল করব যে কাউকে মুখ দেখানোর অবস্থায় থাকবেন না। তোবা এবার দমে গেল। অসহায় মুখে ছেলে আর ছেলের বউর দিকে তাকালো। তানজিদ আর রায়সা চিন্তিত মুখে একপাশে দাঁড়িয়ে আছে। ওরা তুলি বেগমকে ইশারায় কিছু বলতেই উনি তুবাকে টেনে গেস্ট রুমের দিকে চলে গেলেন। তুবা চলে যেতেই আয়েশা ঘোমটা তুলে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। স্বাধীন তড়িৎ বেগে আয়েশার পাশ থেকে উঠে পড়ল। তারপর সকলকে উদ্দেশ্য করে বলল। আপনারা চিন্তিত হবেন না। আমাদের শুধু তোমার আচরণগুলো সামলাতে হবে বুদ্ধিমত্তার সাথে। পাশাপাশি আমার ট্রিটমেন্ট তো আছেই। আশা করছি অন্যবারের তুলনায় এবার আরো তাড়াতাড়ি তোমাকে নর্মাল করতে পারবো আমরা, ইনশাআল্লাহ। সবাই সম্মতি জানালো, আর স্বাধীন বিড়বিড় করে বলল। নর্মাল তো হতেই হবে, কারণ আমার বাসর এখনো বাকি রয়েছে। বিছানার ফুলগুলো মনে হয় শুকিয়ে গেল রে। সবাই দীর্ঘশ্বাস ফেলে যে যার ঘরের দিকে চলে যেতে লাগলো। সকলের একটু বিশ্রাম নেওয়া অতীব জরুরি। স্বাধীন ধীর পায়ে বারিশের দিকে এগিয়ে গিয়ে বলল। ব্রাদার, রিল্যাক্স। আমি তোমার বিষয়টা বুঝতে পারছি। তোমার জায়গায় আমি থাকলেও ঠিক একই কাজটা করতাম, কিন্তু কি করার আছে, একটু কোঅপারেট করো। বারিশ বড় করে একটা শ্বাস ফেলে বলল। ওকে, কিন্তু আমার বউকে নিয়ে টানা হ্যাঁচড়া আমি সহ্য করব না ব্রাদার। স্বাধীন মুচকি হেসে বলল। ওকে ব্রাদার, বুঝেছি। স্বাধীন চলে গেল। বারিশ কিছুকাল আয়েশার দিকে তাকিয়ে থেকে দোতলায় চলে গেল। কাল রাতে খুব একটা ঘুম হয়নি ওর, একটু বিশ্রাম প্রয়োজন। সাবাসা কোনো বাদাম খাচ্ছে। ও তরাক করে আয়েশার পাশে বসে টিটকারি দিয়ে বলল। বাচ্চাকে কিভাবে পটালি রে? তোকে স্বাধীন ভাইয়ের সাথে দেখে যা চলছিল না, আজকের বিনোদনটা দারুণ লাগলো।
আয়েশা চোখ মুখ কুঁচকে বলল, ওসব জলা টলা কিছু না, কাল রাতে মেঝেতে ঘুমাতে হয়েছিল জন্য আজ অল্পতেই খেপে যাচ্ছিল।